হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। সবাইকে আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসে আমরা মাল্টিলিনিয়ার রিগ্রেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। এর পিছনের ম্যাথমেটিক্স খুব ভালোভাবে আমরা দেখেছি। তো আজকে আমাদের টপিক সেই মাল্টিলিনিয়ার রিগ্রেশন, কিন্তু আজকে আমরা প্রোগ্রামিংয়ের উপরে পুরো ফোকাস করব। প্রোগ্রামিংটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের মেইন কাজ যদিও প্রোগ্রামিং, কিন্তু এর পিছনে ম্যাথমেটিক্সগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। শুধু ম্যাথমেটিক্স করলেই হবে না, তার সাথে সাথে আমাদের প্রোগ্রামিংও করতে হবে। তো আজকে আমরা দুইভাবে প্রোগ্রামিং করব। একটা হচ্ছে গত ক্লাসে যে ম্যাথমেটিক্স করে রেজাল্টটা পেয়েছিলাম তার উপর বেস করে প্রোগ্রামিং করব, প্লাস আমরা সাইকিট লার্নের হেল্প নিয়ে আজকে আমরা প্রোগ্রামিং করব। তো যেহেতু আমরা ওয়েলেস সিস্টেমে মাল্টিলিনিয়ার রিগ্রেশন করতেছি, সেহেতু আমাদের সাইকিট লার্নের সহায়তা প্রয়োজন। তো সবার প্রথমে আমি কিছু মডিউল ইম্পোর্ট করব। ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি, এগুলো আপনারা জানেন, নতুন করে কিছু বলার নেই। ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, ইম্পোর্ট, আমরা প্লট করতেছি না এখানে, প্লট করা পরের প্রোগ্রামিংয়ে আমরা প্লট দেখাবো। ইম্পোর্ট আমরা ইম্পোর্ট না করি, আমরা স্কেলার্ন থেকে কিছু ইম্পোর্ট করতে গেলে ফর্ম লিখতে হবে। স্কেলার্ন ডট মডেল সিলেকশন ইম্পোর্ট ট্রেন টেস্ট স্প্লিট। যেহেতু আমরা ট্রেন টেস্টে ভাগ করব, সেজন্য আমাদের স্কেলার্নের হেল্প নিয়ে, সাইকিট লার্নের হেল্প নিয়ে আমাদের এই এই অংশটা আমাদের ইম্পোর্ট করে নিতে হবে, মানে ট্রেন টেস্ট স্প্লিট। ওকে, তারপরে আবার ফর্ম। এখন আমাদের যেহেতু মডেল লিনিয়ার রিগ্রেশন নিয়ে কাজ করব, সেজন্য ওইটাকে ইম্পোর্ট করে নিতে হবে। স্কেলার্ন ডট লিনিয়ার মডেল import linear regression। গ্রেট। তারপর আমরা যেহেতু R2 স্কোর বের করতে হয়, আমরা এখনও মিন স্কোয়ার, এরর, R2 স্কোর সম্পর্কে আপনাদের পড়াইনি, এগুলো আমি পড়াবো, জাস্ট আমি বের করে রাখি। ম্যাট্রিক্স থেকে, স্কেলার্নে যে ম্যাট্রিক্স আছে ওখান থেকে ইম্পোর্ট করে নিতে হবে R2 স্কোয়ার, R2 আন্ডারস্কোর স্কোর। এখন আমি প্রোগ্রামটা রান করব। রান করার পরে প্রবলেম দেখাচ্ছে, আমরা স্কেলার মোড সিলেকশন দিচ্ছি, এটা হবে মডেল সিলেকশন। তো আমার প্রোগ্রামটা রান হয়ে গিয়েছে। এখন আমাদের পরবর্তী কাজ, এটা প্রথম স্টেপ, আমি মডিউলগুলো ইম্পোর্ট করেছি। দ্বিতীয় স্টেপে আমরা কি করব, ডেটা সেটকে ইম্পোর্ট করব। তো ডেটা সেটের নাম, যেহেতু আমার ডেটা সেটকে বিভিন্ন জায়গায় ইউজ করতে হবে, সেজন্য ডিএফ খুব সংক্ষেপে দিলাম। আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসবি। মনে রাখবেন, ডেটা সেটকে রিড করার জন্য অবশ্যই আপনাকে সিএসবি, যদি সিএসবি ফাইল হয় সিএসবি ফাইল রিড করতে হবে, যদি এক্সেল ফাইল হয় এক্সেল ফাইল রিড করতে হবে। এখন ডেটা সেটকে আমি কোনো একটা জায়গায় রেখেছি, ওখান থেকে আমার এখানে শো করতে হবে, সেই জায়গাটা আমাকে খুঁজে বের করতে হবে। সেই জায়গাটা হচ্ছে এই যে ডেস্কটপের মধ্যে মাল্টিলিনিয়ার রিগ্রেশন, এখানে এই যে ডেটা সেট, এই ডেটা সেটকে আমি কপি করে নিয়ে যাচ্ছি, এখানে পেস্ট করে দেব ডট সিএসবি, রান করে দিই। এখন আমার ডেটা সেটটা দেখতে কীরকম একটু দেখি। ডট হেড 5 নেই, এই হচ্ছে আমার ডেটা সেট। তাহলে আমি দুটো কাজ করেছি, প্রথমে মডিউলগুলো আমি ইম্পোর্ট করে নিয়েছি, তারপর ডেটা সেটকে রিড করেছি, ডেটা সেটকে লোড করেছি। লোড করার পরে আমরা ডেটা সেট দেখতে পাচ্ছি, এটা একটা হাউজের ডেটা সেট।
এখানে বেডরুম আছে, বাথরুম আছে, স্কোয়ার ফিট আছে, লোকেশন আছে, কত সালে তৈরি হয়েছে, গ্যারেজ আছে কিনা, এগুলোর উপর ডিপেন্ড করে একটা প্রাইস নির্ধারণ করা হয়েছে। এই হচ্ছে কি আমার ডেটা সেট। এখন এখানে দেখেন আউটপুট কিন্তু প্রাইসকে আউটপুট ধরে এগুলো সবগুলোকে আমি ইনপুট ধরে কাজ করব। অর্থাৎ এই প্রত্যেকটা কলাম হচ্ছে ইনপুট এবং এই প্রাইসটা হচ্ছে আউটপুট। তো আমি এর উপরে মাল্টিলিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করব। তো এখানে মাল্টিলিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করার জন্য লিনিয়ার রিগ্রেশন থেকে আমরা মডেলকে নিয়েছি, যেটা সাইকিট লার্নের মধ্যে রয়েছে। তো যাই হোক, আমরা এখন প্রোগ্রাম করি। তো সবার প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এর মধ্যে একটা ক্যাটাগরিক্যাল কলাম দেখা যাচ্ছে। লোকেশন যে জিনিসটা আছে সেটার উপরে ক্যাটাগরিক্যাল কলাম দেখা যাচ্ছে। আমাদের প্রথম কাজ হবে ক্যাটাগরিক্যাল কলামকে আমরা নিউমারিক্যাল করব, অর্থাৎ এরকম নাম্বারে প্রকাশ করব। ঠিক আছে, যেহেতু ক্যাটাগরিক্যাল আছে, এটা কয়েকভাবে করা যায়। তো আমি সিম্পলি এখন করে দেখাচ্ছি, কিন্তু আমরা ভবিষ্যতে অনেকগুলা নিয়ম শিখব কীভাবে ক্যাটাগরিক্যাল থেকে নিউমারিক্যালে রূপান্তরিত করা যায়। কনভার্ট ক্যাটাগরিক্যাল টু নিউমারিক্যাল, অর্থাৎ ক্যাটাগরিক্যাল থেকে নিউমারিক্যালে কনভার্ট করব। তো এখন এই জিনিসটা হচ্ছে লোকেশানকে নিলাম। লোকেশানকে নেওয়ার পরে আমরা ডিএফ লোকেশানকে সিলেক্ট করি, অর্থাৎ এখানে এই লোকেশানকে আমরা টার্গেট করেছি। টার্গেট করার পর এর উপরে আমরা ফ্যাক্টরাইজ করব, pd.fsc ফ্যাক্টরাইজ। এটা কিন্তু কয়েকভাবে করা যায়, এটা আজকে সংক্ষিপ্তভাবে করতেছি, ভবিষ্যতে আমি আরও অনেক কিছু দেখাবো কিভাবে আমরা ক্যাটাগরিক্যাল থেকে নিউমারিক্যালে রূপান্তরিত করতে পারি। ডিএফ আমরা এই লোকেশানকে নিয়ে আসি, এখন রান করি। রান করে যদি আমরা ডিএফকে দেখি, ডিএফকে যখন দেখতেছি রান করে, তখন দেখেন এই যে লোকেশানটা আমার নাম্বারে কনভার্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা এখানে 3 ধরনের লোকেশান আছে। কত ধরনের লোকেশান আছে? 3 ধরনের। আমরা জিনিসটা ভালো করে পড়লে বা ভালো করে দেখলে, যখন আমরা একটা ডেটা অ্যানালাইসিসের কাজ, ডেটা অ্যানালাইসিস যখন করব, তখন কোন কলামকে কি নামে লিখেছি, কত নাম্বার দিয়েছি, ধরেন এই কান্ট্রি সাইটকে আমরা দিয়েছি 0, তারপরে কোস্টালকে দিয়েছি 1, আর এটা কি সুবার্বকে দিয়েছি আমরা 2। যাই হোক, এটা ছাড় দেন। ধরেন যে ক্যাটাগরিক্যালকে আমরা নিউমারিক্যালে রূপান্তরিত করতে পেরেছি। ভবিষ্যতে যখন আমরা ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করব বা ডেটা অ্যানালাইসিসের প্লেলিস্ট ক্রিয়েট করব, তখন এই সমস্ত জিনিস আমি বিস্তারিত, এটা মেশিন লার্নিংয়ের পার্ট যেহেতু, এটা আমি করবই, কোনো মিস নেই। তো ওখানে আমি সুন্দর করে কিভাবে এই ক্যাটাগরিক্যাল কলাম থেকে এই নিউমারিক্যাল কলামে রূপান্তরিত করা যায় সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিব। তো আপাতত মনে করেন ফ্যাক্টরাইজ করে লোকেশন ক্যাটাগরিক্যালকে আমরা নিউমারিক্যালে রূপান্তরিত করতে পেরেছি। এখন যেহেতু সব নিউমারিক্যাল, রিগ্রেশন অ্যানালাইসিস মানে হচ্ছে নিউমারিক্যাল অ্যানালাইসিস, তো সবগুলো যেহেতু নিউমারিক্যাল, সুতরাং এখন আমাদের প্রোগ্রামিং করতে কোনো অসুবিধা হবে না। আমাদের একটাই সমস্যা ছিল, সেটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা। আমরা নেক্সট ধাপে চলে যাই। এখন আমাদের ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বের করতে হবে। দ্যাট মিন্স এক্সের জন্য আলাদা আলাদা কলাম নিতে হবে, ওয়াইয়ের জন্য আলাদা কলাম নিতে হবে। কারণ এক্সকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াইকে বলবো আমরা ডিপেন্ডেন্ট। এখন এক্সের ভিতরে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুগুলোকে নিয়ে নেই।
এটা ইন্ডিপেন্ডেন্ট, এক্স ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট, যেটা দিয়ে প্রেডিকশন করব, অর্থাৎ যেটা আউটপুট সেটাকে আমরা ডিপেন্ডেন্ট বলে থাকি না। তো ডিএফ ডিএফ নিলাম। এখন প্রত্যেকটা কলামকে এর ভিতরে নিতে হবে। এখন এখান থেকে প্রত্যেকটা কলামকে আমি কপি করে নিয়ে আসি, বানান ভুল হতে পারে সেজন্য আমি কপি ব্যবস্থা করতেছি। তো এখানে এভাবে পেস্ট করে কমা, তারপরে দ্বিতীয় কলামকে নিয়ে আসি। দেখেন প্রত্যেকটা কলামকে আমি এখানে নিয়ে এসেছি, অর্থাৎ এই প্রাইস কলাম বাদে সবগুলো কলামকে আমি এখানে স্থাপিত করেছি এবং এইটার নাম দিয়েছি আমি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, দ্যাট মিন্স এক্স। এক্স মানে হচ্ছে এগুলা সবগুলা ইনপুট করবে, আর এখানে প্রেডিকশনের জন্য প্রাইস রয়েছে, সবগুলোকে আমি এক্স বানাই দিয়েছি। এখন আরও সহজ পদ্ধতি আছে, আজকে আমি এই পদ্ধতি দেখাচ্ছি, ভবিষ্যতে আরও সহজে কিভাবে আপনি সবগুলোকে একসাথে নিতে পারেন সেটা আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই। এখন প্রাইসকে আমরা আউটপুট হিসেবে ব্যাখ্যা করব, ওয়াই ইজ ইকুয়াল টু ডিএফ। আজকে একটু বিস্তারিত লিখে করাইলাম ভালো করে বোঝার জন্য, আপনারা যখন পাকা হয়ে যাবেন আরও 2-4টা অ্যালগোরিদম করলে, তখন আমি আর এত ভেঙে ভেঙে করাবো না, ডিরেক্ট মারবো তখন। তো এখন আমরা দিয়ে দিই প্রাইস। তো দেখেন আমরা এই উপরের টেবিল থেকে এই 1, 2, 3, 4, 5, 6টাকে আমি ইনপুট বানিয়েছি এবং একটাকে আমি আউটপুট বানিয়েছি, অর্থাৎ এক্স এবং ওয়াই এর ভ্যালু আমরা দিয়ে দিয়েছি। এখন যেহেতু এক্স এবং ওয়াই পেয়ে গিয়েছি, সুতরাং এখন আমাকে এক্স ওয়াই থেকে ট্রেন টেস্ট স্প্লিট করতে অত অসুবিধা হবে না। তো আমি গত ক্লাসে নিয়ম দেখিয়েছিলাম এক্স কিভাবে ট্রেন করতে হয়। এইভাবে করে ট্রেন লিখতে হবে, এক্স ট্রেনকে নিতে হবে, তারপরে এক্স টেস্টকে নিতে হবে, ওয়াই ট্রেনকে নিতে হবে, ওয়াই টেস্টকে নিতে হবে, প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ভেরিয়েবলের মতো করে নিলাম। নেওয়ার পরে আমরা ট্রেন টেস্ট স্প্লিটকে কল করব, যেটা সাইকিট লার্ন থেকে আমরা ইম্পোর্ট করেছি। তো সাইকিট লার্ন থেকে যেহেতু আমরা ট্রেন টেস্ট স্প্লিটকে ইম্পোর্ট করেছিলাম, এখন ট্রেন টেস্ট স্প্লিট অ্যাপ্লাই করার মতো সময় হয়ে গিয়েছে, সেজন্য ট্রেন টেস্ট স্প্লিটকে আমরা কল করেছি। করার পরে এর ভিতরে আমরা এক্স ওয়াই এর ভ্যালু দিয়ে দেবো, এক্স কমা ওয়াই আমি দিয়ে দিয়েছি। তারপর টেস্ট সাইজ নির্ধারণ করে দিই, 20% দিয়ে দিই, অনেকে 30%ও দেয়, আমি 20% দিলাম। র্যান্ডম স্টেট, এখন প্রোগ্রামটা রান করে দিব। রান করার পরে এক্স ইজ নট ডিফাইন্ড, কারণ হচ্ছে কি আমি এখানে ছোট হাতের এক্স লিখেছি, এটাকে বড় হাতের করে দিই, এটা হবে টেস্ট সাইজ, টেস্ট শুধু লিখে রাখছি, এটা হবে টেস্ট সাইজ। তো প্রোগ্রাম রান হয়ে গিয়েছে। এখানে টেস্ট সাইজ আমি দিয়ে দিলাম 20%, আর এক্স বড় হাতের এখানে যেহেতু লিখেছি এখানে বড় হাতে দেওয়া উচিত ছিল। যাই হোক, প্রোগ্রাম মিলে গিয়েছে। এখন আমি কোন রিগ্রেশন অ্যাপ্লাই করতেছি? লিনিয়ার রিগ্রেশন। সেজন্য মডেলের মাধ্যমে মডেলকে ভেরিয়েবল লিখলাম, লিখে ওইটাকে আমি লিনিয়ার রিগ্রেশনকে কল করতেছি। সুতরাং এই প্রোগ্রামের মধ্যে লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই হয়ে যাবে। তো মডেলের মধ্যে আমি লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করে দিয়েছি। এখন ওয়াই প্রেড মানে প্রেডিকশন করব, ওয়াইকে প্রেডিকশন করতে গেলে আমি লিখি ওয়াই প্রেড ইজ ইকুয়াল টু মডেল, যেহেতু লিনিয়ার রিগ্রেশন মডেল অ্যাপ্লাই করেছি, মডেলকে নিয়ে আসলাম, মডেলকে নিয়ে আসে প্রেডিক্টটা কার মধ্যে করব? প্রেডিক্টটা করব আমরা মূলত এক্স টেস্টের মধ্যে। স্যাম্পল নিয়েছি এক্স টেস্ট, তাই না? আমরা যখন
স্ট্যাটিস্টিক্স পড়েছি, তখন স্যাম্পল পপুলেশন নিয়ে পড়াশোনা করেছি। 20% কি নিয়েছি আমি স্যাম্পল, এই স্যাম্পলের উপরে কিন্তু আমি অ্যাপ্লাই করব, প্রেডিকশন করব, এটা পপুলেশনের মতো কাজ করবে। তো ওয়াই প্রেডিকশন আমরা করব কার মধ্যে? প্রেডিকশন করব এক টেস্টের মধ্যে। তো আমরা প্রেডিকশন করার আগে কোনো একটা ঝামেলা হয়েছে, এখানে বলতেছে এখনও আমি মডেলটা ফিট করিনি। এখানে মডেলটা ফিট করে আসি। মডেল ফিট না করার কারণে আমার সমস্যাটা শো করেছে। যাই হোক, এটা আমার মিস্টেক হয়ে গেছে, আমি মডেলটা ফিট করে নেই। মনে রাখবেন, মডেল যখন লিনিয়ার রিগ্রেশন আমি বলেছি যে মডেলটা হবে লিনিয়ার রিগ্রেশন, তখন মডেলটা আমাকে ফিট করে নিতে হবে। তো মডেল ফিট করার জন্য মডেল ফিট এক্স ট্রেইন ওয়াই টেস্ট, ওয়াই ট্রেইন, ওয়াই মানে ট্রেনের উপরে আমরা মডেলটা ফিট করব। অর্থাৎ ট্রেন যে অংশটা থাকবে তার উপরে মডেলটা ফিট করব, টেস্ট দিয়ে প্রেডিকশন করব। হ্যাঁ, মডেল ফিট হয়ে গিয়েছে। এখন যদি আমরা রান করি, হ্যাঁ কাজ করেছে। অর্থাৎ এখানে ডেটা সেটের উপরে আমরা এক্স ওয়াই আলাদা আলাদা করেছি, করার পরে ট্রেন টেস্টে ভাগ করে দিয়েছি। ভাগ করার পরে আমরা বলেছি মডেল, কোন মডেল নিয়ে কাজ করব? লিনিয়ার রিগ্রেশন। ওকে, কোনো সমস্যা নেই। তারপর লিনিয়ার রিগ্রেশন নিয়ে যখন আমরা কাজ করতে যাচ্ছি তখন মডেলকে আমার ফিট করে নিতে হবে। ফিট করার পরে যখন লিনিয়ার রিগ্রেশন ওকে ফিট হয়ে গিয়েছে, তখন আমরা প্রেডিকশনকে বলতে পারি যে ভাই এক্স টেস্ট তোমাকে দিয়ে আমি প্রেডিকশন করব। আশা করি বুঝতে পেরেছেন। এখন যেহেতু আমি প্রোগ্রামটা মোটামুটি করে ফেলেছি, এটা কি আসলে ভালো প্রোগ্রাম কিনা সেটা একটু যাচাই করা দরকার। যখন আমরা এমএলঅপস করব তখন কিভাবে এক্সপেরিমেন্ট করতে হয়, অনেকগুলো মডেল নিয়ে কিভাবে এক্সপেরিমেন্ট করতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখন আমি R2 স্কোর বের করে দেখাচ্ছি। R2 স্কোর যত ভালো হবে প্রোগ্রাম তত ভালো হিসাবে আমরা বিবেচনা করি। দেখি এটার R2 স্কোর কত আছে। R2 ইজ ইকুয়াল টু R2 ডট R2, এটা হচ্ছে কি আমরা স্কোর স্কোর বের করতেছি R2-র। ওয়াই টেস্ট ওয়াই প্রেড, অর্থাৎ প্রেডিকশন এবং টেস্টের মধ্যে সম্পর্কটা কেমন, তাদের R2 স্কোরটা আমি বের করতেছি। এতটুকুই ধরে নেন, এখানে RX আর কোনো বিষয় না, ভ্যারিয়েবল যে কোনো একটা নাম দেওয়া যায়। তো এতটুকুর মধ্যে এখানে একটু বানান ভুল করেছি, PERD দিয়েছি, এটা হবে PRED। হ্যাঁ, এবার ঠিক আছে। তো R2 স্কোর কত আসছে আমরা একটু দেখি। 97, ভালো, একের কাছাকাছি আছে, খুবই ভালো R2 রেজাল্ট এসেছে। সুতরাং প্রোগ্রামটা মোটামুটি ভালোই কাজ করতেছে। এখন আমরা প্রেডিকশন করি। বন্ধুগণ, প্রেডিকশন করার জন্য আমি এখানে দেখেন নতুন নিউ ডাটা ফ্রেম তৈরি করেছি, কারণ এত বড় প্রেডিকশন করা লাগবে আমার, সেজন্য আসলে একটা একটা করে, কারণ আগের প্রোগ্রামিংয়ে আমি এক্স এবং ওয়াই একটা একটা কলাম ছিল, সেজন্য আমি হুট করে ধরে প্রেডিকশন করে ফেলেছি। কিন্তু এখানে কয়েকটা প্রেডিকশন করতে হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছয়টা কলামকে প্রেডিকশন করতে হচ্ছে। সেজন্য 6টা কলামকে আমি আলাদাভাবে নিয়েছি, নিয়ে তাদের মধ্যে কি কি ভ্যালু থাকতে হবে আমি এরকম ভ্যালু দিয়েছি। এখানে যে কোনো ভ্যালু দিতে পারেন আপনি, সেই ভ্যালু ওয়াইজ, অর্থাৎ আমার ডেটা সেটের যে ভ্যালুগুলো আছে সেই অনুযায়ী আমি ভ্যালু দিয়েছি। তো এখানে ধরেন 2000, 1500, 2500, তো এই জায়গায় 2000, 1500, 2500 এরকম ডেটা রয়েছে, আমি আন্দাজে মেরে দিয়েছি। তো যাই হোক, এখানে 3, 2, 4, 2, 1, 3, মানে প্রত্যেকটা কলামের জন্য আলাদা আলাদা 3টা করে ডাটা দিয়েছি, দিয়ে একটা ডেটা ফ্রেম বানিয়েছি, সেটাকে আমরা দিয়েছি নিউ ডেটা। তো নিউ ডেটা বানানোর পর আমি জিনিসটাকে নিচে নিয়ে যাই, এটা রান করি। রান করার পরে এখন এই নিউ প্রেডিকশনের ভিতরে মডেল ডট প্রেডিক্ট এই নিউ ডেটাকে, অর্থাৎ এই নিউ ডেটাকে মডেল ডট প্রেডিক্টের ভিতরে ঢুকাইছি,
ঠিক আছে। ঢোকানোর পরে আমি প্রোগ্রামটা রান করি। রান করার পরে এখন প্রেডিকশন কিন্তু এখন এটাকে আমি প্রেডিকশন করি। আমি ভেঙে ভেঙে করাইছি এই কারণে আপনারা যেন ইজিলি বুঝতে পারেন। এটাকে যদি আমি রান করি এখন দেখেন এটা হচ্ছে প্রেডিকশন, আলাদা আলাদা করে প্রেডিকশন এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং এই প্রোগ্রামিংটাকে একটু আলাদা করে নতুন করে ব্যাখ্যা করি। প্রথমে আমরা কিছু মডিউল ইম্পোর্ট করেছি, স্কেলার্ন থেকেও কিছু মডিউল আমরা নিয়ে এসেছি। আনার পরে ডাটাকে লোড করলাম, লোড করার পরে এক্স ওয়াই আলাদা করলাম, ডাটাসেটকে আমরা দেখলাম কেমন আছে। এক্স ওয়াই আলাদা করলাম, এক্সকে ট্রেন টেস্ট স্প্লিট দ্বারা আলাদা করলাম, ওয়াইকেও আলাদা করলাম। করার পরে লিনিয়ার রিগ্রেশনকে আমরা ফিট করেছি, এক্স ট্রেন ওয়াই ট্রেন। করার পরে প্রেডিকশানের জন্য মডেলকে আমরা রেডি করেছি, এক্স টেস্টকে বলেছি তোমার কাছ থেকে আমরা প্রেডিকশান করব। R2 স্কোর দেখলাম, R2 স্কোর খুবই ভালো। তারপর প্রেডিকশানের জন্য আলাদা আলাদা কলাম দিলাম, কলাম দেওয়ার পরে আমরা প্রেডিকশান পেলাম, ভালোই প্রেডিকশান পাচ্ছি। তো এতটুকু হচ্ছে আমার সাইকিট লার্ন থেকে হেল্প নিয়ে প্রোগ্রামিংটা করা। এখন উইদাউট সাইকিট লার্ন, অর্থাৎ সাইকিট লার্ন যদি না থাকে বা তার হেল্প না নিয়ে আমরা কিভাবে করতে পারি? অবশ্যই আমরা রিয়েল লাইফে আমরা সাইকিট লার্ন থেকেই আমরা হেল্প নেব, এটা আমাদেরকে হেল্প করতেছে অনেক। কিন্তু আমরা বুঝার তাগিদে আমরা যে গত ক্লাসে এই ধরনের ক্যালকুলেশন করেছি এবং রেজাল্ট বের করেছি, দেখেন এই এক্স ইনভার্স XTY, এটা এবং সাইকিট লার্নের যে প্রোগ্রামটা রয়েছে দুটো যে একই রকমই কাজ করে সেটা তো আমাদের বুঝতে হবে, তাই না? এই জিনিসটাকে বোঝানোর জন্য একটা ছোটোখাটো, আমি প্রোগ্রামিং করাবো না, আমি করে রেখেছি, জাস্ট বুঝাবো কি করেছি। তো এই জিনিসটা আমরা একটু দেখি। তো এখানে নিয়ম অনুযায়ী আমরা কিছু ইম্পোর্ট করেছি। তো ম্যাটপ্লটলিব মূলত আমরা ভিজুয়ালাইজ করে দেখব, সেজন্য এখানে আমি লিখে দিয়েছি উইদাউট সাইকিট লার্ন। এখানে সাইকিট লার্ন দেখেন স্কেলার্ন থেকে কোনো কিছুই নেইনি, ঠিক আছে। এখানে যেহেতু 3D গ্রাফ প্রকাশ করব সেজন্য এক্সএস 3Dকে নিয়েছি। টুলকিট থেকে আমাকে 3Dর গ্রাফের জন্য ইম্পোর্ট করে নিতে হবে। এটি শুধুমাত্র 3D গ্রাফ করব সেজন্যই। আর ম্যাটপ্লটলিব হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারফেস দেখাবো। তো এখানে আমি কিছু করি নাই, এটা খুবই ইজি, জাস্ট একটা ডেটাসেট ক্রিয়েট করেছি। এতটুকুর মধ্যে ডেটাসেট ক্রিয়েট করেছি, যেমনটা দেখেন এখানে দেখিয়েছিলাম, এই জায়গায় দেখিয়েছিলাম একটা ডেটাসেট করে প্রেডিকশনের জন্য। তো এখানেও আমরা ঠিক শুধুমাত্র এই এক্সেল ফাইল যেটা হয়েছে না, এই এক্সেল ফাইলের মতো একটা ডেটাসেট ক্রিয়েট করা, এতটুকু কাজ। এখানে এর বেশি কিছু নেই। আমি এই প্রোগ্রামিংটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আমার গিটহাবে এটা অ্যাড করা থাকবে, অবশ্যই আপনারা ভিজিট করে ভালো করে দেখার চেষ্টা করবেন। এখানে কঠিন কিছু নেই, আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন এটা আপনাদের কাছে একদম পানি ভাত। এখন লোকেশানকে আমরা ফ্যাক্টরাইজ করেছি, মানে ক্যাটাগরিক্যাল থেকে নিউমারিক্যালে রূপান্তরিত করেছি। এখানে অবশ্যই বুঝতে পেরেছেন এক্স এবং ওয়াইকে আলাদা আলাদা করে আমরা নিয়েছি। নেওয়ার পরে এই জিনিসটা একটা কাজ হয়েছে এখানে দেখেন np.c শেপ 0x। আপনারা দেখেন এটা হচ্ছে, যেহেতু আমরা লোকালি করতেছি, কোনো সাইকিট লার্নের হেল্প নিচ্ছি না এখানে, সেজন্য আমাকে এক্স এ ম্যাট্রিক্সে রূপান্তরিত করতে হয়েছে এক্স ভ্যালুগুলোকে। আপনারা যদি এখানে দেখেন, এই যে দেখেন এক্স এর একটা ম্যাট্রিক্স এখানে দেখা যাচ্ছে, তাই না? তো এই 1 1 2 1 3 1 এক্স n1, এদিকে হচ্ছে n অংশ গেছে, এদিকে হচ্ছে p অংশ গেছে, তাই তো? অর্থাৎ এই অংশটাকে আমরা p বলি এবং এই অংশটাকে আমরা n বলি। n পর্যন্ত যায়, এটা p পর্যন্ত যায়, কিছু একটা তো ধরতে হবে, সেজন্য p বলেছে। আপনি m ধরেন, কে ধরেন, কোনো বিষয় না, বুঝতে পারলেই হলো। কিন্তু দেখেন সবার আগে কিন্তু একটা 1 1 দিয়ে রাখছি। 1টা কেন? বি নট ছিল, বি নটের কারণে 1 1 আমরা দিয়েছিলাম, তাই না? এই 1 1কে তো আমার এখানে প্রকাশ করতে হবে, ম্যাট্রিক্সের সাথে যে 1 1 আছে সেটা প্রকাশ করতে হবে না? সেটা প্রকাশ করার জন্য এই লাইনটা আমি লিখেছি, জাস্ট মাত্র 1কে বোঝানোর জন্য এই লাইনটা লেখা হয়েছে, অর্থাৎ এক্স ম্যাট্রিক্সের মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন।
এই 1কে বোঝানোর জন্যই এই লাইনটা। ঠিক আছে, এরপর যেহেতু এই সূত্রটা আমরা লিখতেছি, এখানে আমরা লিনিয়ার অ্যালজাবরা লিখেছি, এটা হচ্ছে লিনিয়ার অ্যালজাবরা থেকে আমরা ইনভার্সকে নিয়েছি, ম্যাট্রিক্স ইনভার্সের ব্যাপার স্যাপার, ম্যাট্রিক্সকে আবার ইনভার্স করতেছি, ট্রান্সপোজ করতেছি, তার মধ্যে ইনভার্সও রয়েছে। তো এখানে দেখতেছি আমরা রেজাল্টে যাই, এই যে রেজাল্ট বিটা ইজ ইকুয়াল টু এক্স টি এক্স ইনভার্স এক্স টি ওয়াই। তো এখানে ইনভার্স যে প্রোগ্রামটা রয়েছে, ইনভার্স যে অংশটা রয়েছে, ইনভার্সের জন্য আমাকে লিনিয়ার অ্যালজাবরা থেকে ইনভার্সকে ডেকে নিয়ে আসতে হয়েছে। ঠিক আছে, এনপি থেকে, এনপি হচ্ছে আমরা ওই নামপাইয়ের মাধ্যমে এনপি লিখেছি, লিনিয়ার অ্যালজাবরা থেকে ইনভার্সকে আমরা নিয়ে এসেছি। তো এই এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে থিটা ভেরিয়েবল দিয়েছি, আপনি যে কোনো ভেরিয়েবল দিতে পারেন, থিটা যে দিতে হবে এমন কোনো কথা নাই। তো এক্স ইন্টু টি ট্রান্সপোজকে যখন আমরা ম্যাট্রিক্সে গুণন করব তখন অ্যাট দ্য রেটের মাধ্যমে গুণ করব। এটাও কিন্তু গুণই হচ্ছে, এক্সের সাথে এক্স গুণ হচ্ছে কিন্তু অ্যাট দ্য রেট কেন? কারণটা হচ্ছে গিয়ে আমরা ম্যাট্রিক্স ট্রান্সপোজকে আমরা গুণ করতেছি, সেজন্য অ্যাট দ্য রেট দিয়ে গুণ করব। এটা আজীবন মনে রাখবেন মাথায়। হ্যাঁ, তো এখানে এই সূত্রটা ইনভার্সের জন্য ইনভার্স লিখেছি এক্স টি এক্স। তো এখানে কি আমার এক্স টি এক্স আছে? এই জায়গাটায় এক্স টি এক্স আছে না? এই জায়গাটায় তো এক্স টি এক্স আছে, তাই না? এক্স টি এক্স। এখন বাকি রয়েছে কি এক্স টি ওয়াই। এক্স টি ওয়াইকে আমি কীভাবে লিখেছি দেখেন, এই যে এক্স টি ইন্টু টি তারপর ওয়াই। আশা করি এই এতটুকু আপনি বুঝতে পেরেছেন থিতার অংশ। তো যেহেতু ওয়াই প্রেট করব, ওয়াই প্রেটকে আমার থিতার সাথে গুণ করে দিতে হবে। যেহেতু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান, সেজন্য মাল্টিপ্লিকেশানটা অ্যাট দ্য রেটের মাধ্যমে গুণ করেছি, এটাও গুণই হচ্ছে, ব্যাপার না। তো ওয়াই প্রেট, বাকিটা তো আপনি বুঝতে পেরেছেন। মিন স্কোয়ার এরর, আমি মিন স্কোয়ার এরর হালকা ব্যাখ্যা দিয়েছি। তো ওই যে ওয়াই মাইনাস ওয়াই প্রেট স্কোয়ার ইরোরটা আর কি, ওইটাকে আমরা মিন স্কোয়ার ইরোর, এটা আমি কোন ক্লাসে যেন আপনাদের বলেছি, মিন ওয়াই প্রেট ওয়াই মাইনাস ওয়াই প্রেট স্কোয়ার ইরোরের সূত্রটা এখানে বসাই দিয়েছি, এটাকে মিন স্কোয়ার ইরোর বলেছি। আর আর টু স্কোয়ার, আমি এইটা সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও বানাবো। আর টু স্কোয়ারের সূত্রটা এরকম, এটা এখানে তেমন একটা ম্যান্ডেটরি না, তারপর আমি লিখেছি, দুটোকে আমি প্রিন্ট করেছি। এখন হচ্ছে গিয়ে প্লট, 3D প্লটের জন্য এতগুলো কোড লিখেছি। 3D প্লট সম্পর্কে আমি আমার স্ক্যাটার প্লটে ব্যাখ্যা দিয়েছি, আপনারা একটু ভিডিওটা দেখে আসবেন। তো এই জায়গাটা একটা 3D প্লট করেছি। দেখেন এই জায়গায় এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে যে লাল অংশগুলো হচ্ছে প্রেডিকশনের, সবুজ অংশগুলো হচ্ছে গিয়া অ্যাকচুয়াল প্রাইস। তো একটা হাইপার প্লেন প্লেট এখানে ক্রিয়েট করা হয়েছে, এটা হচ্ছে হাইপার প্লেন। এর মধ্যে যে মাঝখানে যে লাল অংশগুলো দেখা যাচ্ছে এগুলো প্রেডিক্টেড ডেটা, আর হচ্ছে বাইরেরগুলো হচ্ছে গিয়ে আমার অ্যাকচুয়াল ডেটা। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমার এই সূত্রটা কাজ করেছে। আমি এখানে যে সূত্রটা ক্যালকুলেশন করেছি, এই সূত্রের উপর বেস করেই, আনসারের উপর বেস করেই কিন্তু মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ক্যালকুলেশন করা হয়, সলভ করা হয়। সুতরাং আমার প্রোগ্রামিং এবং ক্যালকুলেশনের মাধ্যমে মোটামুটি আপনাদের মাঝে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন তুলে ধরেছি। আশা করি আজকের এই ভিডিওতে আপনি একদম মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ওএলএসের মাধ্যমে কিভাবে করতে হয় মোটামুটি বিস্তারিত বুঝেছেন। এবং সাইকিট-লার্ন কিন্তু এই সাইকিট-লার্ন কিন্তু ওএলএসকেই প্রাধান্য দিয়ে থাকে, আগের ভিডিওতেও বলেছি। আপনাদের যদি বিন্দু পরিমাণ কোনো সমস্যা থাকে বুঝতে, অবশ্যই কমেন্টে লিখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। নেক্সট ভিডিওতে আমরা একদম জিরো থেকে, অর্থাৎ একদম স্ক্র্যাচ থেকে গ্রেডিয়েন্ট ডিসেন্ট আলোচনা করব ম্যাথমেটিক্স দিয়ে। আশা করি প্রত্যেকটা অ্যালগোরিদম এভাবে আমরা বুঝতে পারলে, প্রোগ্রামিং আমাদের কাছে কিছুই না, অ্যালগোরিদম আমরা বুঝলে আমরা যে কোনো মডেল নিয়ে প্রেডিকশন করতে পারবো, খুব ভালোভাবে প্রেডিকশন করতে পারবো এবং কাস্টমারদের ভালো সাপোর্ট দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ।